আজকের গল্প ভূতনা অদ্ভুত। শিবরাম চক্রবর্তী। বেশি দিন আগের কথা নয়, বিশেষ এক জরুরি কাজে ডায়মন্ড হারবারে যেতে হয়েছিল। ইচ্ছে করেই লাস্ট বাসে চেপেছিলাম। যতই ঢিমেতে তেলায় চলুক, রাত 2-3টে নাগাদ পৌঁছতে পারবো। মনে মনে একটু অ্যাডভেঞ্চারের লালসাও যে ছিল না তা নয়। কলকাতার বাইরে কখনো তো পা বাড়াইনে। রাত দুপুরের পর ডায়মন্ড হারবারের মতো এক অচেনা জায়গায় উতরে বন্ধুর বাড়ি খুঁজে বের করে চৌকিদার, পুলিশ ইত্যাদির সন্দিগ্ধ দৃষ্টি এড়িয়ে পড়া নাড়ানাড়ি করে কিংবা দরজা ভেঙেই বন্ধুকে ঘুম ভাঙিয়ে ডেকে তোলা বেশ একটু অ্যাডভেঞ্চারি বই কি। বাসে আমি একাই যাত্রী। হুস হুস করে বাস চলেছে। কলকাতা পেরিয়ে অনেক দূর এসেছি বোঝা যায়। অন্ধকার রাতের ভেতর দিয়ে উত্তাল হাওয়ায় পাড়া গেয়ে মেঠো গন্ধ ভেসে আসছে। দুধারে কোথাও আমবাগান, কোথাও বা বাঁশ ঝাড়, কোথাও চষা ক্ষেত, কোথাও বা খড়ো ঘরের বস্তি আবছায়ার মতো চোখে এসে লাগে। এরই মাঝখান দিয়ে যেতে যেতে ভীষণ এক ঝাঁকুনি দিয়ে বাসটা থেমে গেল হঠাৎ। কল বিগড়েছে, গাড়ি আর চলবে না জানা গেল। আজকের মতো এইখানেই নিশ্চিন্দি বলতে কি বেশ একটু ভয় ভয় করতে লাগলো আমার। অজানা জায়গায় নির্জন নিশুতিতে কেবলমাত্র ওই ড্রাইভার আর এই কন্ডাক্টর। ওদের কন্ডাক্ট অথবা ড্রাইভ অকস্মাৎ কি দাঁড়াবে কে বলবে। ওধারে সন্ডা গুন্ডা ওই দুজন, আর এদারের নাম মাত্র আমি। আমার রীতিমতো হৃদকম্প শুরু হলো। গাড়ি ফের চলবে কখন জিজ্ঞেস করতেই আমার শেষের আশঙ্কাটাই যে সত্য এই মুহূর্তে বুঝতে পারলাম। জবাব এলো, এই কাল 7টা-8টায়। সকাল না হলে কোনখানকার কল বিগড়েছে জানবো কি করে? এই রাত্রে, এত রাত্রে তাহলে তো ভারী মুশকিল। কাছেই একটা বেসরকারি বাংলো আছে, এইখানে গিয়ে রাতটা কাটিয়ে দিন গেলেই শুতে দেবে। আর রাতও তেমন অন্ধকার তো নয়, চাঁদ উঠে গেছে এতক্ষণে। কন্ডাক্টর জানালো, চাঁদ উঠেছে বটে, সরু এক ফালি চাঁদ। চাঁদের অপভ্রংশই বলা যায়। অন্ধকারও অনেকটা পিকে হয়ে এসেছে দেখলাম। কোন ধারে ভাই বাংলোটা? যাবো কোন দিক দিয়ে? রাস্তা থেকে নেমে চষা ক্ষেতের ওপর দিয়ে চলে যান, আর জড়িয়ে জড়িয়ে যান চলে। একটু গিয়ে ওই সামনের দোকানের ওই বাগানের আড়ালেই বাংলোটা। বাবুর্চিকে ডাকবেন, লোকটা ভালো। বকশিস পেলে এত রাত্রেও উঠে নিতে দেবে। বাংলোর মালিকও খুব ভদ্রলোক, তার সঙ্গে দেখা হয়ে যেতে পারে। কেবল শোবার জায়গায় নয়, খাবারও ব্যবস্থা রয়েছে। বাসের কলে বিগড়ে ভালোই হয়েছে বলতে হবে। একেই বলে বরাত, না চাইতেই বর পাওয়া।
বাস থেকে নেমে রওনা তো দিলাম। চষা জমির ওপর দিয়ে খানাখন্দে না পড়ে, হাত পা না ভেঙে, পাল এবং টাল সামলে কোনো গতিকে কেবলমাত্র আকাশের চাঁদের সাহায্যে এই বাগানে ঘেঁষা বাংলোয় গিয়ে উত্তীর্ণ হলাম। ভেবে কাহিল হচ্ছিলাম অনেক টাকা ডাকি করতে হবে। বন্ধুর জন্য যে প্ল্যানটা ছিল বাবুর্চির ওপরেই প্রয়োগ করতে হবে হয়, কিন্তু না, কাছাকাছি হতেই বাংলোর একটা ঘরে আলো জ্বলছে এবং দরজাটাও খোলা দিব্যি চোখে পড়ল। গলা খাঁকারি দেব কিনা ভাবছি, এমন সময় ও মা, ভয়ানক এক দৃশ্য আমার চোখের সামনে উদ্ঘাটিত হলো। ঘরের মাঝখানে হাটে বসে এই বাংলোর মালিকই হয়তো, অতিকায় একজন মানুষ, যেমন হৃষ্ট তেমন পুষ্ট, তবে হৃষ্ট খুব বোধহয় বলা যাবে না, তবে যেমন লম্বা তেমনি চওড়া, পাক্কা 3 মনের কম নয় কিছুতেই। শুধু একটি চুল বাদে সারা মাথায় টাক, সেই চুলটি কেবল খাড়া হয়ে রয়েছে। তার ডান চোখের ওপরে কালো একটা ঝোপ, আর ডান হাতে পিঠে উল্কি দিয়ে হরতনের টেকা আঁকা, এবং তারই মুখোমুখি দাঁড়িয়ে আর একটা মুষ্ক লোক, তার হাতে রিভলভার, দোরগোড়াতেই দাঁড়িয়ে। আমিও দাঁড়িয়ে পড়লাম দরজার আড়ালেই, চলশক্তিহীন হয়ে পড়লাম বলাই ঠিক। মাটিতে হঠাৎ এঁটে গেলাম যেন। এই 3 মনির লোকটা বলছিল, দেখো, আমাকে মারাটা তোমার ভালো হচ্ছে কি? আমাকে মেরো না। এখনো আমার বয়স আছে, দাঁতও রয়েছে, খুব বুড়ো হয়ে পড়িনি এখনো আমায় বাতে ধরেনি। চোখে ছানি না পড়তেই মারা পড়বো, এটা কি খুব ভালো দেখায় বলো? তুমি বলো, তুমি তামাশা করছো, ঠাট্টা করছো নয় কি? সত্যি সত্যি মারছো না আমায়? হ্যাঁ। পিস্তল হাতে লোকটি খক খক করে একটু হাসলো কি কাশলো বলা শক্ত। হ্যাঁ, মারবো না তাই বই কি এত কাণ্ড করে, এত কষ্ট করে শেষটায় তোমাকে না মেরেই চলে যাই আর কি। হ্যাঁ, অমাবস্যার আর্তনাদ বইটা তুমি পড়নি, তাই এ কথা বলছো। ধরো আর মারো, সেই বইটাও তোমার না পড়া রয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু কি করব, এই জীবনে তুমি আর পড়বার ফুরসত পাবে না। আমি নাচার, নাও, প্রস্তুত হও। এই বলে 3 মনি সেই লোকটাকে প্রস্তুত হবার কিংবা দ্বিতীয় কোনো কথা বলবার অবকাশ না দিয়েই গুরুম গুরুম গুম এই মুষ্ক লোকটার মৃতদেহ লুটিয়ে পড়ল মাটিতে, আর আমিও ধূপ করে বসে পড়লাম সেইখানেই। পিস্তল হাতের লোকটার নজর আমার দিকে পড়ল এবার। এই কে হে? তুমি আবার কে এসে জুটলে হে এখানে? এই গোয়েন্দা টোয়েন্দা নও তো? এমনি এসে পড়েছি, একেবারে 2 বাত। এমনি এসে পড়ে না মানুষ, গল্পের বইও তো এসে পড়ে, বহুত পড়া গেছে। আপনার ওই বই দুটোতেও কতবার এসেছে দেখতে পাবেন। তবে যদি বলেন, অনুমতি করেন যদি, এখান থেকে চলে যেতেও পারি, রিয়াক্ষেম যেতে পারি, এ বিষয়ে আমার অনিচ্ছা নেই। হ্যাঁ, চলে যেতে বললেও নিতান্ত অপমানিত বোধ করব না। বলতে বলতে আমি উঠে পড়ি। সেটি হচ্ছে না, যখন এসেই পড়েছ তখন। তার অঙ্গুলি হেলনে
পিস্তল হেলনে বললেই যথার্থ হবে, আবার বসে পড়তে হয়। তাহলে যদি আপনার অভিরুচি হয়, নেহাতি আপত্তি না থাকে, আপনি আমাকে মারলে মারতেও পারেন, পিস্তল দিয়েই মারতে পারেন। আমার তেমন খুব অরুচি নেই, যদিও আমার দাঁত পড়েনি, তবে বাত ধরেছে কিনা বলতে পারবো না। তবে যে কারণেই হোক, বাঁচতে আমার আর উৎসাহ নেই। বেঁচে কি হবে? বেঁচে লাভ? আপনার ওই বই দুটো আমি পড়েছি, এই সেদিনই তো পড়লাম। তবে পড়বার পর থেকেই আমার বাঁচবার স্পৃহা লোপ পেয়েছে। এই বই থেকে জানা যায় এরকম স্থানকালে মরাই উচিত এবং মরাটাই বাঞ্ছনীয়। এরকম সুযোগ হাত ছাড়া হতে দেওয়া ঠিক নয়, আপনারও না, আমারও না। একবার ফসকালে আর আসবে কিনা কে জানে। এমন সুযোগ কটা আসে জীবনে। হুম, মরা অত সহজ নয়। হে ফাজিল কোথাকার, অমর হওয়া এত সস্তা নয়। আর কি পেয়েছো নাকি? যেখানে আছো সেখানে চুপটি করে বসে থাকো, বুঝেছ? আমাকে ভাবতে দাও আগে। এক রাত্রে একটাই খুন যথেষ্ট কি না ভেবে দেখি। যদি মনে হয় আরো একটা হলে নেহাত মন্দ হয় না, তখন না হয় তোমাকে দেখা যাবে। হত্যা হাহাকার বইটা তুমি পড়েছো নাকি? হ্যাঁ, ওটাতে এক রাত্রে কটা খুন ছিল। ও বইটা আমি অনেক খুঁজেছি, কিন্তু বাজারে পাইনি। কার লেখা তাও জানি না। তুমি জানো? কার লেখা জানো? আমি লিখিনি, অ্যাডভেঞ্চার আমার আসে না। ফের বাজে কথা। অমন করলে, কথার ওপর কথা বললে, এরকম বাজে বকলে খুন না করেই, হ্যাঁ বলে দিচ্ছি, খুন না করেই কিন্তু গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবো তোমায়। সোজা তাড়িয়ে দেবো, মনে থাকে যেন। অমর হওয়ার পথ চিরদিনের মতো রুদ্ধ করে দেবো। হ্যাঁ। ভয় পেয়ে আমি চুপ মেরে গেলাম, অনেকক্ষণ চুপচাপ। মুস্কো লোকটা আপন মনেই বলতে থাকে, আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? এর মুন্ডুটা কেটে নিয়ে সেই কাটা মুন্ডু ম্যাজিস্ট্রেটকে গিয়ে প্রেজেন্ট করলে কেমন হয়? হ্যাঁ, স্ট্রেট একবারই ম্যাজিস্ট্রেটকে। কোনো অ্যাডভেঞ্চারের বইয়ে এরকম ঘটেছে কি? ওই যে পড়েছো নাকি হে কোনো বইয়ে? আমাকে উদ্দেশ্য করেই হাঁক ডাকটা বেশ বুঝতে পারি। অগত্যা বলতে হয়, কথার বিচিত্র কি, এরকম তো ঘটেই থাকে, না বললেও বলে দিতে পারি। বড্ড বাজে বকো তুমি। বলছি না যে আমাকে বকিও না। হ্যাঁ, ভাবতে দাও, আমাকে ভাবতে দাও। এরপর সেই হত্যাকারী ভদ্রলোক একেবারে ভাবনা সাগরে নিমগ্ন হলেন। ভেসে উঠলেন সেই ভোরবেলার দিকে। বাবুর্চি এসে পড়তেই ভেসে উঠতে হলো। বাবুর্চির হাতে ব্রেকফাস্টের ট্রে, তাতে টোস্ট, রুটি, মাখন, চা, ডিম। স্বর্গীয় মোটা লোকটার জন্যই আনা হয়েছিল, বেশ বোঝা যায়। দরজার বাইরে ওইভাবে বসানো আমাকে, এবং দরজার ভেতরে সেই মুস্কো লোকটাকে দেখে বাবুর্চির মুশকিল ঠেকছিল। তার উপর অস্ত্রশস্ত্র, খুন খারাপি ইত্যাদির আমদানি দর্শন করে চায়ের ট্রে ফেলে পিঠ টান দেয়াই যথোচিত হবে কিনা চিন্তা করছিল বেচারা। এমন সময় সেই হত্যাকারী হঠাৎ হাহাকার করে ওঠে, হয়েছে হয়েছে, ইউরেকা, নিয়ে এসো। এই কথাই ভাবছিলাম, এই টোস্ট রুটির কথাই। খুন তো করলাম, হ্যাঁ, কিন্তু তারপরে আর কি করা যায় এতক্ষণ ধরে? হ্যাঁ, সেই কথাই ভাবছিলাম। এই তো চমৎকার একটা হাতের কাজ রয়ে গেছে।
বাবা, বেশ বানিয়েছ তো টোস্টগুলো। ডিম সেদ্ধ হাত মন্দ করনি তো। বাম হস্তে পিস্তল ধারণ করে সেই মার খুনে মানুষটার ডান হাতের সৎ ব্যবহার শুরু করে দেয়। আমিও সেই তালে একটু পাঁক পেতেই সরে পড়ি সেখান থেকে। ছুট 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 একেবারে সেই বড় রাস্তায়, ডায়মন্ড হারবার রোড। কোথায় বা সেই বাস, কাকস্য পরিবেদনা। সদ্য উত্থিত একজন প্রাত্যকৃত্যকারীর কাছ থেকে থানাটা কোন দিকে জেনে নিয়ে আবার দৌড় লাগাই। মাইল দেড়েক দৌড়ে পৌঁছলাম গিয়ে থানায়। এক ছুটেই উঠলাম গিয়ে থানার উঠোনে। বাংলোর মালিককে বাংলোর মধ্যে খুন করে রেখেছে, এক্ষুনি তদন্ত করার জন্য দারোগাকে খবরটা জানানো দরকার। অন্তদন্ত হয়ে এক্ষুনি গেলে, এখনো গেলে হাতে নাতে খুনেটাকে পাকড়ানো যাবে হয়তো। পাহারাওয়ালা ইঙ্গিত বুঝলাম। দারোগা বাবু অফিস ঘরে। এক লাফে ধাপ কটা টপকে দরজা ঠেলে অফিস ঘরে ঢুকলাম। ঢুকে কি দেখলাম দারোগা বাবুজি যেমন লম্বা তেমনই চওড়া, বেশ হৃষ্টপুষ্ট ভদ্রলোক, পাকা 3 মনের কম যান না। ওই পেল্লাই চেহারা নিয়ে তার চেয়ারে গ্যাঁট হয়ে বসে রয়েছেন। তার ডান চোখের কাছটায় কালো ছোপ, আর ডান হাতের পেছনে সবুজ উল্কিতে একটা টেক্কা মারা, বড়তনের টেক্কা। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার, ভদ্রলোকের দেহে প্রাণ নেই। পিস্তল দিয়েই কে যেন তাকে নিঃশেষ করে গেছে, স্পষ্ট বোঝা যায়। সোজা তার বুকের ভেতর দিয়েই গুলি চালিয়ে দিয়েছে। কি অন্যায়! আরে হ্যাঁ, তারও সারা মাথায় ঝাড়া টাক, শুধু একটি মাত্র চুল খাড়া দাঁড়িয়ে।